আজকে সাজু এক্সপ্লেইন প্রেজেন্ট করছে মালায়ালাম ইন্ডাস্ট্রির নাসলেন অভিনীত মুভি আই অ্যাম কাথালান। গল্প নর্মাল সাদামাটা, কিন্তু মালায়ালাম গল্প মানেই যে আগুন, এটা তো কারো না জানা নেই। গল্পের হিরো বিষ্ণু তার গার্লফ্রেন্ডকে সরি বলতে অফিসে আসে, আর ওখানে শিল্পার বাবাই তার বস। বাবা জানতে পেরে যায় দুজনের ডাল খিচুড়ির গল্প। ব্যাস, অফিসেই বিষ্ণুকে কোষ একটা থাপ্পড় মেরে দেয়। এখান থেকেই বিষ্ণু তার গার্লফ্রেন্ডের বাবার কাছ থেকে বদলা নেওয়ার মিশনে নেমে পড়ে। তো যাই হোক, গল্প তোমাদের অবশ্যই ভালো লাগবে, তাই আর বেশি পেঁচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদেরকে মূল চরিত্র বিষ্ণুকে দেখানো হয়, যে মুম্বাইয়ে একটা সফটওয়্যার কোম্পানিতে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে তাকে প্রশ্ন করা হলে সে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে না। এজন্য তাকে প্রশ্ন করা হয়, এর আগে কি কখনো কোনো প্রজেক্ট তৈরি করা হয়েছে? সে উত্তর একটা বালিশের সাথে কেবল লাগানো ডিভাইস দেখায়, যেটা কম্পিউটারের সাথে কানেক্ট করলে এন্টার বাটন হিসেবে কাজ করে। অর্থাৎ কম্পিউটারে এন্টার বাটনকে ক্লিক না করে বালিশে ঘোষালে কাজ হয়ে যাবে। ইন্টারভিউয়াররা তার এই সব দেখে বলে, আপনাকে কে ইন্টারভিউয়ে ডাক দিয়েছে? যাই হোক, আপনার সিভিটা রাখলাম, যদি কোনো পদ থাকে তাহলে বিবেচনা করে দেখব, এই বলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। পরের সিনে দেখতে পাই বিষ্ণুর ফ্রেন্ড জাসউইন তাকে বলে, কিরে, তোকে ফাতেমার ইনস্টাগ্রাম হ্যাক করতে বলেছিলাম না? তুই তো বললি চেষ্টা করবি। বিষ্ণু বলে, ইনস্টাগ্রাম হ্যাক করা কি এত সোজা নাকি? তাদের সিকিউরিটি অনেক শক্তিশালী। জাসউইন বলে, দেখ ভাই, যেমন করেই হোক দেখ সে কার সাথে চ্যাটিং করে, ওটাই একটু দেখব। বিষ্ণু একটু চিন্তা করে বলে, আচ্ছা ফিশিং লিঙ্ক পাঠিয়ে দেখব যদি হয়, কিন্তু তার আগে শিল্পার সাথে দেখা করে আসি। শিল্পা বিষ্ণুর গার্লফ্রেন্ড, তারা দুজনেই একই ক্লাসে পড়ে। ইন্টারভিউ ভালো হয় নাই এটা শুনে শিল্পার মন খারাপ হয়ে যায়, কেননা চাকরি না পেলে তার বাবা এটা মানবে না। তারপর শিল্পা জানায় সে তার বাবার অফিসেই চিফ হিসেবে জয়েন করবে, আর এতে সে নিজেও রাজি। বিষ্ণু ইন্টার বাটনের বালিশটা শিল্পাকে গিফট হিসেবে দিয়ে দেয়। সে এখন সেমিনারে আছে, পরে কথা বলবে, এই বলে চলে যায়। রাতে দুই বন্ধু বসে পড়ে কম্পিউটারের সামনে ইনস্টাগ্রাম হ্যাকের মিশনে। ফিশিং লিংক তৈরি করে পোস্টার ডিজাইন করে ফাতেমাকে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ অপেক্ষার পর জাসুইন ধরা পড়ে যায়, কেননা সে বিগ সেল বানানটা ভুল করেছে। এখন বাঁচার জন্য কথাকে ঘুরিয়ে জাসুইন বলে, বিষয়টা তেমন না, এরকম লিংক আমাদের কলেজ গ্রুপে আসছে, এজন্যই ভাবলাম তোমাকে সতর্ক করে দেই, সবাইকে জানিয়ে দিও, এই বলে এবারের মতন বেঁচে যায়। পরের দিন দেখতে পাই শিল্পা তার বাবার কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টের চিফ হিসেবে জয়েন করে। শিল্পাকে কোম্পানির বাকি সব মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আইটি পরামর্শক প্রবীণ কুমার, ইনি হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার ম্যাথিউ। অফিস শেষের দিকে শিল্পা আজকে একটু আগে যেতে চায়। শিল্পার বাবা তাকে একা যেতে দেয় না, এজন্য ম্যাথিউকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। বিষ্ণুর কাছে এসে ম্যাথিউকে বিষ্ণুর সাথে পরিচয় করিয়ে দেয়। কালকে দেখা হবে, এই বলে ম্যাথিউ চলে যায়। দুজনে হাঁটতে হাঁটতে পাশে থাকা রেস্টুরেন্টে আসে কথা বলার জন্য। বিষ্ণু বলে, একটা ব্যবসা শুরু করব কম্পিউটার দোকানের। যখন তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলবো, তখন আমার একটা কর্ম তো লাগবে, তাই না? শিল্পা বলে, চমৎকার, এইসব বাবার জন্য কম্পিউটার দোকানের মালিককে তিনি ফুল দিয়ে বরণ করে নেবে, তাই না? কথার মাঝে মাঝে বারবার শিল্পার মোবাইলে মেসেজ আসছিল। বিষ্ণু বলে, আগেই বালের ফোনটা রাখবা? শিল্পা, তোমার বাবা রাজি না হলে আমার জন্য বাড়ি ছাড়তে পারবে? শিল্পা বলে, যদি পালিয়ে বিয়ের কথা ভাবো তাহলে সেটা হবে না। এমনিতেই তুমি হিন্দু, আমি খ্রিস্টান, তার উপর দিয়ে যদি তোমার কোনো ভালো জব না থাকে তাহলে তো এইসব ভুলে যাও। এইটা শোনার পর বিষ্ণু রাগ হয়ে চলে যায়। রেস্টুরেন্টের ঘটনা শোনার পর জাসমিন বলে, অবশ্যই তারা সম্পর্কে জড়িয়ে আছে। একই সমস্যায় পড়েই তো আমি ফাতেমার অ্যাকাউন্ট হ্যাক করতে বলেছিলাম তোকে। যদি উল্টা পাল্টা কোনো কিছু করতো তাহলে চ্যাট দেখে বুঝতে পারতাম। এই কথা শোনার পর বিষ্ণু শিল্পার অ্যাকাউন্ট হ্যাক করতে লেগে পড়ে। রাত 12টায় জাসমিন ফোন দিয়ে জিজ্ঞেস করে, কাজ কত দূর? বিষ্ণু বলে, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছে। শালা, আমার বেলায় তো ফিশিং ছাড়া আর কিছুই জানতি না। বিষ্ণু বলে, আরে ভাই, জানি না, এখনো শিখতেছি, কোনো রকম চেষ্টা করতেছি। অবশেষে অনেক ঘাটাঘাটির পর ফাইনালি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে পড়ে। ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে তখনই ম্যাথিউ এর মেসেজ আসে, হাই, এখনো ঘুমাওনি? বিষ্ণু রিপ্লাই দেয়, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর বোকাচোদা। ম্যাথিউ রিপ্লাই দেখে অবাক লেগে যায়। পরের দিন অফিসে এসে সে একদম ভয়ে থাকে, কি যে হয় আজকে, শিল্পা কি যে তাকে বলে।
শিল্পার সামনে আসলে সে কালকের ব্যাপারে কিছুই বলে না। এই জন্য ম্যাথিউ ও কনফিউজ হয়ে যায়। কিছুক্ষণ পর ওই মেসেজগুলো শিল্পাকে দেখায়। মেসেজগুলো দেখে শিল্পা অনেক কান্না করে, বুঝতে পেরে যায় এটা কার কাজ। রাগ হয়ে বিষ্ণুকে ফোন দিয়ে বলে, তোমার কিছু বলার আছে? আমাকে আর কখনো ফোন দিবা না। বিষ্ণু বারবার সরি বলে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। শিল্পা বলে, তুমি এত নিচে নামতে পারলে আমাকে আর কখনোই ফোন দিবে না, এই বলে কেটে দেয়। এই সকল কথা বিষ্ণু তার অনিশ ভাইকে বললে সে বলে, বাজে কোনো শব্দ পাঠাইস নাই তাই না? কিন্তু আসলেই সে বাজে শব্দ পাঠিয়েছে। এই সব কিছু হওয়ার পর থেকে বিষ্ণুর মন অনেক খারাপ হয়ে থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। শিল্পার সাথে যোগাযোগের রাস্তা না পাওয়ায় সে তার অফিসে চলে আসে। বিষ্ণু বলে, যা করেছি আমি ভুল করেছি, এজন্যই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শিল্পা বলে, যে সমস্যা তুমি করেছো তা মাফ করে ঠিক হবে না। যে আমাকে অবিশ্বাস করে তাকে তো ভালোবাসা যায় না। তখন ওই শিল্পার বাবা সেখানে চলে আসে, বলে, আমি সব কিছু শুনেছি। শিল্পা, এখন বলো তোমাদের মধ্যে কি কিছু আছে? শিল্পা একটু চিন্তা ভাবনা করে বলে, না। শিল্পাকে বাসায় পাঠিয়ে দিয়ে বিষ্ণুকে জিজ্ঞেস করে, এবার বল কি সমস্যা? বিষ্ণু বলে, আমি শিল্পাকে ভালোবাসি। নারায়ণ বলে, বাহ, তোমার তো অনেক সাহস দেখি। আমি বাহির থেকে সব শুনেছি সে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। বিষ্ণু বলে, না, এইসব সে রাগের মাথায় বলেছে। ওই সত্যি আমাকে ভালোবাসে। আপনি সম্মতি দেন বা না দেন, যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে বিয়ে করব। নারায়ণ স্যার অনেক রাগ হয়ে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। স্যার বলে, এবার বুঝলি, এইসব প্রেম ভালোবাসা নিয়ে এখানে পা রাখার একদম সাহস করবি না। তারপর বিষ্ণু অনিশ ভাইয়ের কাছে এসে সবটা খুলে বলে। সে একদম জেদ করে বসে, তার বাবাকে থাপ্পড়টা ফিরিয়ে দেবেই। তখন ওই নারায়ণের কোম্পানি থেকে অনিশের কাছে ফোন আসে। তাদের ওখানে ইন্টারভিউ, রাউটার, অনু এইসবের যে কোনো টেকনিক্যাল সমস্যা হলে অনিশ ভাই ঠিক করে থাকে। এইবার সাথে সাথে বিষ্ণুও আসে। অনিশ ভাই প্রিন্টার ঠিক করতে কাজে লেগে পড়ে। বিষ্ণু খেয়াল করে টেবিলের তলে একটা কেবল ঝুলে আছে। অনিশকে গিয়ে বলে, ভাই, আমি তাদের কম্পিউটার চেক করতে চাই। অনিশ ভাই বলে দিলে কম্পিউটার বিষ্ণুকে চেক করতে দেওয়া হয়। বিষ্ণু তাদের সার্ভারের পাবলিক আইপি অ্যাড্রেস নোট করে নেয়। কাজ শেষে অনিশ ভাই জিজ্ঞেস করে, কি করেছিস? এখনো কিছু করিনি, জাস্ট আইপি অ্যাড্রেসটা নিয়েছি, যেটা খুব একটা সুরক্ষিত না। দেখি বাসায় গিয়ে কি করতে পারি। রাতে কম্পিউটার সামনে বসে পড়ে। ভিপিএন এর নাম বাইনারি কিং, যেটাকে ডিলিট করে নতুন নাম দেওয়া হয় কাথালান। অনিশ ভাই জিজ্ঞেস করে, কিভাবে তাদের সিস্টেমে ঢুকবি? বিষ্ণু বলে, এটা দেখছো, এটা তাদের আরডিপি পোর্ট, যেটা খোলা আছে, এর মধ্যে অ্যাটাক করতে হবে, তাহলেই তাদের পাসওয়ার্ডটা খুঁজে পাবো। আমার একটা ডাটাবেজ আছে যেখানে প্রায় 15 মিলিয়ন পাসওয়ার্ড আছে। সেগুলোই এক একটা করে মেলাবো, যদি তার মধ্যে হয় তাহলে তো হয়ে যাবে, আর না হলে অন্য রাস্তাও আছে। বেশ কিছু সময় অপেক্ষার পর অবশেষে তারা পাসওয়ার্ড পেয়ে যায়। পাসওয়ার্ড লগ ইন করে সার্ভারে ঢুকে পড়ে। অনিশ ভাই জিজ্ঞেস করে, এখন কি করতে চাচ্ছিস? এখান থেকে সিন আসে পরের দিন অফিসে। চারদিক থেকে ফোন আসে, সব শাখায় নাকি সফটওয়্যারের সমস্যা হয়ে গিয়েছে। তার মানে বিষ্ণু তাদের পুরো সিস্টেমকে থামিয়ে দিয়েছে। এজন্য নারায়ণ প্রবীণ কুমারকে অনেক বকাবকি করে। কুমার বলে, স্যার, এটা অবশ্যই হ্যাকিং হয়েছে, অবশ্যই কেউ আমাদের সার্ভারে ঢুকে ডাটা চুরি করেছে। এদিকে অনিশ ভাই তাদের অফিসে এসে চেক করে আর বুঝতে পারে, হ্যাঁ, তাদের সফটওয়্যারের সমস্যা হয়ে গিয়েছে। অনিশ ভাই বাহিরে এসে তাকে বলে, সত্যিই তাদের কাজ বন্ধ করে দিয়েছিস? বিষ্ণু বলে, আবার ঠিক করে নেবে, কারণ তাদের কাছে ব্যাকআপ আছে। ঠিক করুক, তারপর আরো একটা ডোজ দেব। এদিকে ব্যাকআপ দিয়ে এবারের মতন সিস্টেমকে ঠিক করে নেয়। তারপর সিস্টেমকে আরো অনেক আপগ্রেড করে ফেলে। এখন থেকে আর কোনো পার্সোনাল অপারেটর সিস্টেমকে ঠিক করতে আসবে না। সার্ভিস টিম নিজেই আসবে সমস্যার সমাধান করতে। এখন সবকিছু রেডি। জেনসন বিষ্ণুর ওই ডিভাইসটাকে হুশি মেরে সেখানে সেট করে দেয়। পরের দিন থেকে বিষ্ণু আর তাদের সার্ভারে ঢুকতে পারে না। এজন্য অনিশকে বলে, যে করেই হোক আর একবার তাদের অফিসে ঢুকতে পারলে কাজ হয়ে যাবে। বুঝতে পারতাম কি ধরনের সিকিউরিটি তারা ব্যবহার করছে। অনিশ ভাই বলে, আমি আর যেতে পারবো না, আমি গেলেও আমাকে কম্পিউটার ধরতে দেবে না। কিছুক্ষণ ভাবার পর রাউটারকে দেখে তার মাথায় বুদ্ধি চলে আসে। ওই যে অফিসে একটা তার দেখেছিল, সেখানেই রাউটার লাগিয়ে তাদের ওয়েবসাইট হ্যাক করবে। এজন্য বিষ্ণু সরাসরি রয়্যাল অফিসে চলে আসে। ম্যাডামের কাছে বাইক লোন সম্পর্কে জানতে চায়। তিনি প্রিন্ট আউট করতে লেগে পড়ে।
এই ফাঁকে সে কয়েন ফেলে দিয়ে সেটা তোলার বাহানা করে নিজের আনা রাউটারটাকে সেট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রিন্ট আউট হয়ে যায়, সেই সাথে সাথে বিষ্ণুর কয়েন তোলার কাজও হয়ে যায়। বিস্তারিত জানার পর আমি আপনাদেরকে জানাচ্ছি, এই বলে সে বের হয়। বাসায় এসেই কাজে লেগে পড়ে। অনেক ঘাটাঘাটির পর অবশেষে আবারও সিস্টেমকে হ্যাং করে ফেলে। এইবার তো নারায়ণ স্যার একদম রেগে যায়। কতগুলো টাকা নষ্ট করেছে, কিন্তু আবার ও সেই একই কাণ্ড হচ্ছে। প্রবীণ কুমার অনেক বকাবকি খাওয়ার পর অবশেষে ইথিক্যাল হ্যাকার মিমিকে নিয়ে আসে। মিমি তাদের কন্ট্রোল রুমে এসে নিজের জিমেইলকে সেখানে সেট করে দেয়। তারপর রাতে দেখতে পায় বিষ্ণু সার্ভারে ঢোকার সাথে সাথে মিমির কাছে ওয়ার্নিং মেসেজ চলে আসে। রানীও লেগে যায় কাথালানকে খোঁজার মিশনে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বিষ্ণুর কাছে মেসেজ চলে আসে, আমি তোমাকে খুঁজে পেয়েছি। বিষ্ণু ভয়ে কি করবে না করবে বুঝতে পারছিল না। তাড়াতাড়ি করে কম্পিউটারের সুইচ অফ করে দেয়। পরদিন মিমি সব বিষয়গুলো নারায়ণ স্যারকে জানায়। ওই হ্যাকারটার নাম কাথালান, আর সে শুধুমাত্র ডাটাবেস ডিলিট করেছে। তার মানে সে ডাটা চায় না, তার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বিরক্ত করা। স্যার বলে, দেখো আমি অত কিছু বুঝি না, শুধুমাত্র কাথালানকে খুঁজে বের করতে হবে। আর সেটা কি তুমি পারবে? মিমি বলে, অবশ্যই স্যার, অবশ্যই তাকে ধরবো। পরের সিনে দেখতে পাই নারায়ণ স্যারের লো প্রেশারের জন্য তাকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে শিল্পার সাথে তার কলেজের এক স্যারের দেখা হয়। স্যার শিল্পার কাছ থেকে সবার ব্যাপারে জানতে চায়, কে কি করছে, কে কোন চাকরি করছে কিনা। বিষ্ণুর কথাও জিজ্ঞেস করে। শিল্পা বলে, না স্যার, সে এখন কোনো চাকরি করছে না। স্যার বলে, কিভাবে পাবে? সে তো নিজের কলেজের ওয়েবসাইট হ্যাক করে নিজেই ইন্টারভিউ জিমেইল নিজের কাছে পাঠিয়ে ইন্টারভিউ দিতে যায়। আমি সেটা বুঝতে পারি। যাই করুক, বাচ্চা মানুষ তো, চাইনি ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। শিল্পা এই সব কথা শুনে কনফিউজ হয়ে থাকে। স্যার, আমার তাড়া আছে, একটু যেতে হবে, এই বলে সে বের হয়। সরাসরি বিষ্ণুর কাছে চলে আসে, বলে, তুমি কাথালান তাই না? আমাদের সফটওয়্যার তুমি হ্যাক করেছো তাই না? বিষ্ণু বলে, তোমাদের সফটওয়্যার হ্যাক? এইসব কি বলছো? আমি জানি বিষ্ণু, তোমাকে অনেক দিন ধরে চিনি। দেখো, বাবা কিন্তু সাইবার সেলে মামলা করেছে। ধরা পড়লে এমনও হতে পারে বাড়ি বিক্রি করে তোমাকে জরিমানা দিতে হবে। কি বলছো? মামলা করলে আমি কেন বাড়ি বিক্রি করব? বিষ্ণু কোনোভাবেই স্বীকার করে না। শিল্পা বলে, তাহলে ঠিক আছে, আমি তোমার ভালোর জন্য বলছি, যদি তুমি হ্যাকার হয়ে থাকো তাহলে এইসব বন্ধ করে দাও। শিল্পা চলে যায়। বিষ্ণুর বাবা বুঝতে পারে কিছু একটা রং হয়েছে। বিষ্ণুকে জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো কিছু বলে না। বাবা রাগ হয়ে কম্পিউটারটাই ভেঙে ফেলে দেয়। পরের দিন শিল্পা ম্যাথিউ এর সাথে সব বিষয় শেয়ার করে। বিষ্ণু, কাথালান আমার এরকমটা মনে হচ্ছে। ম্যাথিউ বলে, তাহলে চেয়ারম্যান স্যারকে বলছেন না কেন? না না, ওনার অবস্থা বেশি ভালো না। রাগের মাথায় কি করবে না করবে কোনো ঠিক নেই। আমার সন্দেহ হলো, তাই আপনার সাথে শেয়ার করলাম, কাউকে কিছু বলবেন না। ম্যাথিউ বলে, মনে হচ্ছে তার জন্য কিছু একটা মায়া কাজ করে, তাই না? না, এরকম কিছু না। বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। তাকে বিয়ে করে পরিবারের সাথে ঝামেলা করতে চাই না। সুযোগটাকে কাজে লাগিয়ে ম্যাথিউ বলে দেয়, আমরা কি বিয়ে করতে পারি? শিল্পা কিছু না বলে উঠে যাইতে ধরে বলে, ম্যাথিউ এইমাত্র যেটা বললে, যদি সেটা সিরিয়াস হয়ে থাকে তাহলে বাবার সাথে কথা বলো। এটা শুনে তো ম্যাথিউ একদম মহা খুশি। পরের দিন শিল্পা বিষ্ণুর সাথে দেখা করে তাকে জানায়, আমি বিয়ে করছি। বিষ্ণু তাকে নীরবে অভিনন্দন জানায়। তা বরটা কে? বলতেই সেখানে ম্যাথিউ হাজির হয়ে যায়। তুমি সেদিন ইনস্টাগ্রামে গালি দিয়েছিলে তাই না? সাহস থাকলে এখন গালি দাও। তুমি কোম্পানিতে হ্যাকিং চালিয়েছো না? শিল্পা ম্যাথিউকে থামতে বললেও সে কোনো বাধা মানে না। মনে আছে, স্যার তোমাকে থাপ্পড় মেরে বের করে দিয়েছিল। এখন যদি আমিও তাই করি, কারো সাহস আছে থামানোর? তোর এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছি, রয়্যাল কোম্পানি এখন আমার। তোকে চ্যালেঞ্জ করলাম, যদি সাহস থাকে তাহলে আবার হ্যাক করে দেখা। বিষ্ণু দাঁড়িয়ে বলে, তাহলে এইসব পরিকল্পিত ছিল তাই না? ঠিক আছে, এই বলে সে চলে যায়। শিল্পা ম্যাথিউকে বলে, ম্যাথিউ তুমি আমাকে ফলো করলে কেন? সে নিশ্চয়ই ভাবছে আমরা প্ল্যান করে এসেছি। রাতে তার পাশের বাড়ির ফ্রেন্ড নিজের ল্যাপটপটা সেট আপ দেওয়ার জন্য বিষ্ণুকে দেয়। পরের দিন চার্চের মধ্যে ম্যাথিউ আর শিল্পার বিয়ে অনেক ধুমধাম করে হয়, যেখানে বিষ্ণু আনিস ভাইও আসে বিয়ের দাওয়াত খাইতে। বিয়ে শেষ করে সবাই বাড়ির পথে যাত্রা শুরু করে। অনিশ ভাই বলে, ভাবিনি তুই তার বিয়েতে যাবি, তাকে নিজের মতো বাঁচতে দে, আমরাও নিজেদের মতো করে বাঁচি। যাই হোক, সব শেষ হলো। বিষ্ণু বলে, কে বলল সব শেষ? অনিশ ভাই চমকে যায়, কি তার মানে?
বিষ্ণু ঘড়ির কাঁটা দেখে সময় হয়েছে কিনা। ঘরে দেখি ল্যাপটপে সে অনেক বড় একটা কাজ সেট আপ করে দিয়েছে। অফিসে সব ঠিক ছিল, ব্যাস তখনই আবারও সিস্টেম হ্যাং হয়ে যায়। সফটওয়্যার আর কাজ করে না। কন্ট্রোল রুমে এসে দেখে সব জ্বলে পুড়ে আগুন ধরে গিয়েছে। স্যারের কাছে ফোন চলে আসে, তারাও অফিসের দিকে গাড়ি ঘুরায়। মিমির কাছেও ফোন চলে আসে, সার্ভারে আগুন লেগেছে। মিমি কন্ট্রোল রুমে বলে দেয় লোকেশন ট্র্যাক করার জন্য। এদিকে আনিস ভাই একদম ভয় পেয়ে যায়। আরে তুই এটা কি করলি? এটা তাদের ফাঁদ, এখন আমাদের খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে তারা। কন্ট্রোল রুম থেকে জানিয়ে দেয় লোকেশন ট্র্যাক হয়ে গিয়েছে। পুলিশের গাড়িও তাদের পিছনে পড়ে যায়। এইবার কি হবে বাচাধন? অনিশ ভাই তাকে বারবার থামতে বলে, কেননা দাবড়ে ধরলে অনেক মার পড়বে। বেশ কিছু সময় ধরে দুজনের মধ্যে চেজিং হয়। অনিশ ভাইয়ের ভয়ে একদম অবস্থা খারাপ। এদিকে সবাই অফিসে চলে আসে। নারায়ণের কাছে ফোন আসে, তাকে ধরেছেন? আপনি যা করার করেন, কিন্তু তার চাঁদ মুখটা আমি দেখতে চাই। এই সব শোনার পর শিল্পার মন খারাপ হয়ে যায়, কেননা সে তো জানে এটা বিষ্ণু ছাড়া আর কেউ না। নারায়ণ স্যার তাড়াতাড়ি করে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে চলে আসে। দেখতে পায় এটা তো বিষ্ণু না, বরঞ্চ ম্যাথিউ, তার নতুন জামাই। এদিকে দেখতে পায় বিষ্ণুদেরকে ধাওয়া করতে করতে তাদের ছেড়ে চলে যায়। অনিশ ভাই তো এইবারের মতন বাল বেঁচে যায়। পুলিশের গাড়ির সামনে এসে ম্যাথিউ এর গাড়ির সামনে দাঁড়ায়। আসলে এরকমটা হয়েছে কেন, তাই না? মিমিও বুঝতে পারে না ম্যাথিউ এর আইএমএস আইডি কিভাবে সে পেল। সেইটা জানার জন্য আমাদেরকে দুদিন আগে যেতে হবে, যেখানে বিয়ের ফটোগ্রাফির জন্য স্টুডিও থেকে ম্যাথিউকে ফোন দেওয়া হয়েছিল। ম্যাথিউ হোয়াটসঅ্যাপে লিংকে প্রবেশ করার সাথে সাথে বিষ্ণু তার আইডি হ্যাক করে ফেলে। কি তার অ্যাড্রেস লোকেশন ট্র্যাক করা হবে। নিজের আইডির সাথে ম্যাথিউ এর আইডির অদল বদল করে দেয়। বিষ্ণু বলে, কিন্তু পুলিশকে দেখে তখন আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, বাট এখন আমরা নিরাপদ। মনীষ ভাই কোনো চিন্তা করো না, যদি কোনো ভুল হয়ে যায় তোমার কিছু হবে না, সবটা আমি বুঝে নেব। দুদিন পর বিষ্ণুর বাসায় দেখতে পায় নতুন পিসি। বাবা এসে বলে, মনীষের সাথে কথা বলে এটা নিয়েছি, জানি না এটা দিয়ে কি করিস, আর আমিও এসব বুঝবো না, কিন্তু যেটাই করিস বাবা ভালো কাজে ব্যবহার করিস। তারপর দেখতে পাই মিমি রয়্যাল কোম্পানির সমস্যা শেষ করে সে আগে যে কোম্পানিতে চাকরি করত ওই কোম্পানিতে আবারও জয়েন করে। এদিকে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল না, এই জন্য তারা মামলাকে বন্ধ করে দেয়। মিমি বলে, কাথালান সে যাই হোক না কেন সে অপরাধী, আর আমি একদিন তাকে অবশ্যই খুঁজে নেব। তখন ওই বিষ্ণু সেখানে আসে নিজের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। এখান থেকে আমাদের গল্পের দি এন্ড হয়। তার মানে বুঝতে পারছেন মুভির দ্বিতীয় পার্ট আসবে। আজকের মতো এখানেই দি এন্ড। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব মারো। আজকে আমি সাজু বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।